তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর 2025-এর ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও। প্রোফাইলটা ভিজিট করলেই সম্পূর্ণ টিউশনটা তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাস হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে যে লজিকটা করাচ্ছি। প্রথম নিয়মটা আমি তোমাদের করিয়েছিলাম, প্রথম নিয়মটা লঙ্ঘন করলে যে দোষ হয় সেটা হচ্ছে চারিপদ গঠিত দোষ। আজকে হচ্ছে দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় সেটা হচ্ছে অব্যপ্য হেতু দোষ। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি 4টা নিয়ম করাবো, ওই 4টা নিয়ম করলেই তোমরা পরীক্ষায় নিরপেক্ষ ন্যায় থেকে যে লজিক 8 মার্কের আসবে 4+4 হিসেবে যে কোনো লজিক 100% করতে পারবে। তো আজকে তোমাদের যে ক্লাসটা করে সেটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় সেটা অব্যপ্য হেতু দোষ। তো এটা কিভাবে বার হবে, এর ফলে এর বৈধতা বিচার কিভাবে, এর মূর্তি সংস্থান কিভাবে হবে, পুরোটাই তোমরা দেখতে থাকো। তো পরীক্ষায় লজিক যেভাবে প্রশ্নটা আসবে সেটা দেখে নাও। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো এই প্রশ্নটা তো থাকবেই, সেটা চারিপদ ঘটিত দোষ হলেও এই প্রশ্নটাই থাকবে, অব্যপ্য হেতু দোষ হলেও এই প্রশ্নটাই থাকবে লজিকের ক্ষেত্রে যেটা, ঠিক আছে। সেটা অবৈধ সাধ্য দোষ হলেও থাকবে, এই প্রশ্নটাই থাকবে। অবৈধ পক্ষ দোষ হলেও এটা থাকবে, অব্যপ্য হেতু দোষ হলেও এটা পক্ষ থাকবে, নয়ার্থক আশ্রয়পক্ষ জনিত দোষ হলেও এই প্রশ্নটাই থাকবে। কিন্তু আমাদেরকে বার করতে হবে এই লজিক, এরকম লজিক থাকবে, এরকম যুক্তি দেওয়া থাকবে, বার করতে হবে সেটা কোন দোষ হবে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে করলে তোমার কাছে লজিক কোনো কিছুই না, নিরপেক্ষ নয়, তোমার হাতের মুঠে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথম নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় আমি সেটা তো শিখিয়ে দিয়েছি, সেটা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আশা করি সেই ক্লাসটা যদি করে থাকো তোমার কাছে লজিক আর কোনো ব্যাপারই না। তো এখন হচ্ছে দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে যে দোষটা হয় সেটা হচ্ছে অব্যপ্য হেতু দোষ। আমি জাস্ট বলে দিলাম কারণ তাহলে মনে থাকবে যে আমরা এখন দ্বিতীয় নিয়মের লজিকটা আমরা করছি, ঠিক আছে। এই জন্য আমি উপরে লিখে দিয়েছি অব্যপ্য হেতু দোষ, মানে দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে। কোন দ্বিতীয় নিয়মটা? এই যে দ্বিতীয় নিয়ম। তো প্রথম নিয়মের লজিকটা কমপ্লিট হয়ে গেছে। নিরপেক্ষ নিয়ম টোটাল নিয়ম কিন্তু 10টা, কিন্তু আমি তোমাদেরকে 4টা করাবো। এই 4টা নিয়মের ফলে সমস্ত লজিক তোমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে। এখন আমি যেটা করাচ্ছি দ্বিতীয় নিয়ম, এই নিয়মটার লজিকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নেবে। যারা ক্লাসটা করনি প্রোফাইলটা ভিজিট করলেই এই নিরপেক্ষ ন্যায় থেকেই তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এই ক্লাসগুলো করে নেবে। সঙ্গে এই অধ্যায় থেকে যে টিকা লিখে দিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি, ফুল টিউশনটা কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখন দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়মটা কি ছিল? ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যপ্য। এই নিয়মটা আমাদেরকে এবার কাজে লাগবে, এই নিয়মটা আমাদেরকে অ্যাপ্লাই করে দেখতে হবে। যে লজিকটা করব সেটাতে এই দোষটা ঘটবে, কিভাবে ঘটবে তোমরা দেখতে থাকো। তাহলে প্রথম নিয়ম হয়ে গেছে, এবার হচ্ছে দ্বিতীয় নিয়মের আমরা লজিকটা করছি, ভালো করে দেখো, ঠিক আছে। তো প্রশ্নটা কি, আমি এমন একটা প্রশ্ন নিয়েছি যেটাতে এই দোষটাই বার হবে। এর ফলে এর বিচারটা কিভাবে হবে, কিভাবে সংস্থান মূর্তি হবে, এর যৌক্তিক আকারটা কি হবে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি, অনেক সরকারি অফিসারি অধ্যাপক, অনেক সরকারি অফিসারি অধ্যাপক, কেননা তারা MA পাস দাঁড়ি আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। এটা হচ্ছে একটা যুক্তি। তো পরীক্ষায় তো এইভাবেই থাকবে। এখন তুমি তো বুঝতে পারবে না যে কিভাবে কোনটা কি যুক্তি হবে, তখনই বুঝতে পারবে যখন তুমি লজিকটা পারবে। তো একটা তো শিখেছি, 4টার মধ্যে একটা শিখেছি, এবার ওইটা পারবো, কিন্তু বাকিগুলো তো শিখিনি। এবার চলো দেখো, এবার দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করার ফলে যে দোষটা হয় সেটাই। তো আমি এখন দ্বিতীয় নিয়মটা শেখাচ্ছি। তো সবার আগে আমাদেরকে কি করতে হবে? সবার আগে আমাদেরকে কিন্তু এই লজিকটাকে যৌক্তিক আকারটা বার করতে হবে। তো যৌক্তিক আকার বার করার আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে বার করতে হয়। সবার আগে সিদ্ধান্ত বার করতে, 3টে লাইনের মধ্যে সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে। সিদ্ধান্ত কি করে বার করবে সেটাও আমি বলেছিলাম। অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো আশা করি এই কথাগুলো এখানে খোঁজার চেষ্টা করবে। আছে কি অতএব সুতরাং কাজেই কোথাও আছে? নেই। কারণ কিংবা কেননা আছে? হ্যাঁ আছে স্যার, আছে, এই যে আছে, কেননা মিলে গেছে, এই যে কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। এবার আগে পরের ব্যাপারটা তোমরা তো বোঝোই, আগে মানে এই যেটা, আগে মানে আগের বাক্য মানে এটা, আর পরের বাক্য মানে যে পরের বাক্য মানে এটা, ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভালো কথা, অনেক সরকারি অফিসারি অধ্যাপক, তার মানে এটা সিদ্ধান্ত হবে। তো চলো আমরা হচ্ছে যৌক্তিক আকারটা সাজাই, যেটা কিন্তু আদর্শ আকার। পরীক্ষা কিন্তু এই প্রশ্ন এইভাবে থাকবে, আর এরকম যুক্তি দিবে এরকম 2টা, 4, 4, 8, ঠিক আছে। তো চলো যৌক্তিক আকার বা আদর্শ আকার সাজাই। যৌক্তিক আকার বা আদর্শ আকার যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। যৌক্তিক আকার হলো। এবার কি করবো? সবার প্রথমে সিদ্ধান্ত বার করবো। তাহলে সিদ্ধান্ত কোনটা হবে? এটা, অনেক সরকারি অফিসারি অধ্যাপক। এটা কোন বচন হবে? আলটিমেটলি বচন করতে হবে। তো বচন কোন বচন হবে? এটা কিন্তু তোমাদের আই বচন হবে। অনেক মানে কি? অনেক মানে কিছু কিছু, তার মানে কিছু কিছু প্লাস হ্যাবাচক। এটা কিসের নিয়ম? আই বচনের নিয়ম। তো
আই বছরের নিয়ম, যে নিয়মগুলো আমি সম্পূর্ণ সুন্দর করে লিখে দিয়েছি। আমি বারবার করে একটা কথা বলছি, ফিলোসফিতে 3টা অধ্যায়, মানে তোমাদের 8 মার্কের জন্য বচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টা অধ্যায় বচনগুলো, যেটা কি এই যে তোমাদের 8 মার্ক বচন অধ্যায়, তারপর 8 মার্ক আসবে অমাধ্যম অনুমান, তারপরে এই যে এখন করছে নিরপেক্ষণ। এগুলোতে যদি শুরুতে যদি লজিকটা ভুল করে দাও ব্যাস, তাহলে তোমার কাছে 8 মার্ক 3/24 তুমি ছেড়ে দাও। ঠিক আছে, 3/24 তুমি ছেড়ে দাও, শুধু নোট করতে হবে। তো নোট তো মুখস্থ করতে হবে, এবার নোট লিখে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, বচনগুলো প্রতিদিন আমার ক্লাসগুলো যেভাবে আমি করে দিয়েছি, যুক্তি অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, ঠিক আছে, নিরপেক্ষ নয়, এই যে সিরিয়ালি যে ক্লাসগুলো, ফুল টিউশন যে ক্লাস চলছে, সেগুলো তোমরা প্রতিদিন ক্লাসগুলো করো। যা যা নিয়ম বচন লজিক শুরু হয়েছে বচন অধ্যায় থেকে, যেভাবে বচন অধ্যায় সবচেয়ে বেশি সময় দেবে বচন অধ্যায়, কারণ বচন অধ্যায়টা ভালো করে বুঝে নাও, তারপর বচনগুলো তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশনটা অবশ্যই করবে অধ্যায় ধরে ধরে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো সবার আগে সিদ্ধান্ত কোনটা হবে, তাহলে এটা কি বচন হবে, এটা আই বচন। তাহলে উত্তরটা কি হবে, অনেক যেহেতু আছে, অনেক মানে কি কিছু কিছু কার নিয়ম, আই বচন নিয়ম। তাহলে কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, এটা হবে তোমাদের আই বচন। সবার আগে সিদ্ধান্ত। তো নিচ থেকে উপরে উঠতে হয়। কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক। কোন বচন এটা, আই বচন হলো। কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক, হয়ে গেল। তো এই দুটো লাইনের মধ্যে থেকে একটা লাইন হয়ে গেল, অনেক সরকারি অফিসার অধ্যাপক, একটা লাইন হয়ে গেল। বাকি দুটো পড়ে থাকলো, কেননা তারা MA পাস এবং আর সকল অধ্যাপক অবশ্যই MA পাস। তো এখানে দ্বিতীয় লাইন কি করে হবে, কোনটা হবে, এই যে সরকারি অফিসারটা খোঁজার চেষ্টা করো। সরকারি অফিসারটা কি নাম, এস পদ আমরা ধরে নেই। সরকারি অফিসারের নাম কি, এস, মানে সিদ্ধান্তে যেটা পদ থাকে, উদ্দেশ্য স্থানে থাকে, সেটার নাম এস পদ। আর বিধেয় স্থানে যেটা পদ থাকে, সেটার নাম কি, পি পদ। ধরে নাও বা দিয়ে দাও, এখনই কোনো ব্যাপার না। তো ধরে নাও এস পদ আর পি পদ। এস মানে পক্ষপদ, পি মানে কি সাধ্যপদ। ক্লিয়ার হয়ে গেল। এই যে এস শব্দটা, এস মানে কি, এস মানে পক্ষপদ। এই শব্দটা কোন শব্দ, সরকারি অফিসার। তো এক লাইন তো হয়ে গেছে, যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন। তো ভালো করে দেখো কোথায় আছে। সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে কোথাও নেই স্যার, আছে, অবশ্যই আছে। ভালো করে দেখো, অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা বলতে কারা, তারা বলতেই সরকারি অফিসার। তেমন তারার মধ্যে কথাটা এখানে লুকিয়ে আছে। তাই অনেক সময় ঘাবড়ালেই চলবে না, এখানে মানেটা বুঝতে হবে। অনেক সরকারি অফিসারই অধ্যাপক, কেননা তারা বলতে সরাসরি এখানে সরকারি অফিসারদেরকে বোঝানো হয়। তারা MA পাস বলতে কারা, তারা MA পাস বলতে সরকারি অফিসারদের কথা বোঝানো হয়। তার মানে সরকারি অফিসার শব্দটা তারার মধ্যে আছে, এখানে তোমার লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন, কোনো সরকারি অফিসার হয় MA পাস। বোঝা গেল, এটা হবে দ্বিতীয়। তারার মধ্যে সরকারি অফিসারটা লুকিয়ে আছে, আর সরকারি অফিসার যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তাহলে কি হবে, কোনো সরকারি অফিসার হয় MA পাস। কোনো সরকারি অফিসার, কোনো সরকারি অফিসার হয় MA পাস। কোন বচন এটা, আই বচন। হয়ে গেল। তো দুটো হয়ে গেল। এবার পড়ে থাকলো কোনটা, এটা। আর সকল অধ্যাপক, অবশ্যই তো সকল কথা তো আছেই। তো সকল থাকলে কি হয়, হেবাচক আছে থাকলে কি হয়, নিয়মে এ বচনের নিয়ম। তাহলে মানে কি, এটা এ বচন হবে, সকল অধ্যাপক হয় MA পাস। তেমন সবার উপরে এটা জলের মতো সোজা, সিস্টেমেটিক, যে প্রত্যেকটা লজিক যেভাবে করাচ্ছে সেগুলো করো, কেউ আটকাতে পারবে না। আর এই নিরপেক্ষ নেই, বেশিরভাগ স্টুডেন্ট পারে না লজিক করতে। সকল অধ্যাপক হয় MA পাস। কোন বচন এটা, এ বচন। তাহলে কি বার হলো,
এ বচন আই বচন আই বচন হয়ে গেল, যৌক্তিক আকার সাজানো হয়ে গেল। এবার আমাদের কি করতে, পদগুলো মিলিয়ে নাও। পদগুলো কিভাবে মিলাবে ভালো করে দেখো, প্রথম নিয়ম থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম নিয়ম থেকে অ্যাপ্লাই করে দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আমি যেহেতু দ্বিতীয় নিয়মটা করাচ্ছি, কিন্তু তোমাদেরকে পরীক্ষায় তো আর বলা থাকবে না যে এবার আমি তোমাদেরকে দ্বিতীয় নিয়ম থেকে লজিকটা দিচ্ছি, প্রথম নিয়মটা থেকে দেইনি, তৃতীয় নিয়মটা থেকে লজিক দিচ্ছি, ওটা তো আর বলা থাকবে না। পরীক্ষায় তো তোমাদের পরীক্ষাতে কিছুই বলা থাকবে না। পরীক্ষায় বলা থাকবে এরকম একটা প্রশ্ন আর এরকম একটা যুক্তি দেওয়া, এরকম দুটো যুক্তি দেওয়া থাকবে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যেহেতু প্রথম লজিকটা কমপ্লিট করার পর দ্বিতীয় নিয়মটা করাচ্ছি, এই জন্য আমি তোমাদের আইডেন্টিফাই করে দিয়েছি যে এটা অব্যয় হেতু দোষ। কিন্তু পরীক্ষায় তোমাকে তো অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবে, সাজানো হয়ে গেল। সাজানোর পর এবার হচ্ছে আমাদেরকে পদগুলো মিলিয়ে দিতে। প্রথম নিয়মটা কি, প্রথম নিয়মটা থেকে আমাদেরকে এই চারটা নিয়মই সিরিয়ালি যাই লজিক করো না কেন সাজানোর পর, এই যৌক্তিক আকারটা সাজানোর পর শুরু থেকে তোমাদেরকে করতে হবে এই নিয়মটা, শুরু থেকে অ্যাপ্লাই, যতই লজিক করো না কেন শুরু থেকে মিলাই দেখতে হবে। ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ গঠিত দোষে দুষ্ট হবে, যেটা প্রথম নিয়ম লজিক আমি করাইছি। তো এখন এই নিয়ম থেকে অ্যাপ্লাই করতে হবে। এই নিয়মটা পাস হয়ে গেলে তবেই দ্বিতীয় নিয়মে আসবো। তো চলো আগে এই নিয়মটা দেখি এখানে হয়েছে কিনা। কি করবো, তিনটা পদ মিলাবো। তিনটা পদ মানে একটা এস পদ একটা পি পদ। তো সরকারি অফিসার যদি এস পদ হয় তাহলে এখানে সরকারি অফিসার খোঁজার চেষ্টা করবো, পদগুলো মিলিয়ে নিই ঠিকঠাক আছে কিনা, তিনটা পদ আছে কিনা। এস পদ একটা পদ হলো। অধ্যাপক পি পদ, তো অধ্যাপক কোথায় আছে, অধ্যাপক মিলে গেছে, তার মানে পি পদ, তার মানে একটা পদ, প্রত্যেকটা পদ দুবার করে বসে। ন্যায় অনুমান তিনটা পদ থাকবে, তার বেশিও না কমও না, তার একটা পদ হলো পিপি, দুটা পদ হলো। আর বাকি যে দুটা পড়ে থাকবে কি, এম এ পাস আর এম এ পাস পড়ে থাকলো, এটার নাম কি, এম পদ। একমাত্র এম পদ মানে হেতুপদটা আশ্রবাক্য, মানে আশ্রবাক্যেই থাকে, এই দুটো আশ্রবাক্যের মধ্যে থাকবে। তাহলে পদ কিন্তু তিনটা মিলে গেল। ভালো করে দেখো, সরকারি অফিসার সরকারি একটা পদ, অধ্যাপক দুটা পদ, এম এ পাস তিনটা পদ মিলে গেল। তার মানে প্রথম নিয়মটা পাস হয়ে গেল। দেখো এবার এখানে দেখো এমন একটা লজিক নিলাম, এখানে দেখো হেতু চারিপদ ঘটিত দোষ হলো না, বোঝা গেল। এইভাবে তোমাদেরকে লজিক করতে হবে। তাহলে দেখো আমি তোমাদের প্রথম লজিক করালাম, পরপর এখানে লজিক করালাম এই নিয়মে, তিনটাতে কিন্তু যা লজিক করালো সবগুলোতে চারিপদ দোষ হয়েছিল। কিন্তু এখন আমি লজিক করালাম, এই নিয়মটা পাস হয়ে গেল। কিভাবে পাস হলো বোঝা গেল তো, কারণ তিনটা পদ আছে, বলে দিয়েছে ন্যায় নিয়ম ন্যায় অনু তিনটা পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ গঠিত বা চারিপদ গঠিত দোষে দুষ্ট হবে। তো ভালো করে দেখো এখানে তিনটা পদ মিলে গেল, সরকারি অফিস একটা পদ, অধ্যাপক দুটা পদ, এম এ পাস তিনটা পদ মিলে গেল। তার মানে প্রথম নিয়মটা পাস, মানে পাপ্পু পাস হয়ে গিয়া। প্রথম নিয়ম পাস হয়ে গেল, তার মানে এই দোষটা হলো না। এবার চলে আসলাম দ্বিতীয় নিয়ম। এই যে এইবার আসবো দ্বিতীয় নিয়ম। তো পরীক্ষায় তো আর বলা থাকবে না, এবার তোমাদেরকে আমি প্রথম নিয়মটা দিলাম, তোমাকে যদি ধরেই দেয় তাহলে তো লজিক আর কি হলো, পরীক্ষাতে বলা থাকবে না। পরীক্ষায় তোমাদেরকে এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, চারটা নিয়ম যে লিখে দিয়েছি সেই চারটা নিয়ম তোমাদেরকে মুখস্থ করে রাখতে লাগবে। ক্লিয়ার হয়ে গেল? তার মানে প্রথম নিয়মটা পাস হয়ে গেল। এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখবো। দ্বিতীয় নিয়মটা কি, ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, ন্যায় নিয়ম হলো হেতুপদ মানে এই যে এম পদের কথা বলছে, ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের, মানে কারণ প্রধান আশ্রয়বাক্য আর অপ্রধান এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে কথা বলছে, দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ হবে। তার মানে এই যে হেতুপদের কথা বলছে, এই যে হেতুপদ আছে না, এই যে এম পদটার কথা বলছে। এই নিয়মের দ্বিতীয় নিয়মটা তুমি দেখবে একমাত্র হেতুপদের কথা দেখবে। আর হেতুপদ কি, প্রধান আশ্রয়বাক্য। এই যে প্রধান আশ্রয়বাক্য, এই প্রথমকার লাইনটা প্রধান আশ্রয়বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয়বাক্য। সেটা তো আমি লিখে দিয়েছি, এটা লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রধান আশ্রয়, প্রথমকারটা আছে প্রধান আশ্রয়বাক্য আর দ্বিতীয়টা আছে অপ্রধান, বোঝার জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। আর এটা তো সিদ্ধান্ত, ঠিক আছে, প্রধান আশ্রয়বাক্য অপ্রধান সিদ্ধান্ত। তো এই যে দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে প্রথম নিয়ম পাস হয়ে গেল, এই প্রথম নিয়ম অ্যাপ্লাই করে দেখলাম পাস। এবার দ্বিতীয় নিয়মে আসলাম। দ্বিতীয় নিয়মে কি দেখবো, এখন হেতুপদকে দেখবো। তো চলো হেতুপদে দেখি। তো হেতুপদ এবার কিভাবে বুঝবে যে ব্যাপ্য কি, স্যার এটা তো জানি না, জানবে না। এই যে বললাম ফিলোসফিতে লজিক শিখতে গেলে সিরিয়ালি আসতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লজিক রিলেটেড আছে। বচন অধ্যায়ে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, বচন অধ্যায়ে দুই ধরনের লজিক আছে। আমি যা লজিক করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় ধরে ফুল টিউশন সেভাবে লজিকগুলো করো। যদি তোমার লক্ষ্য থাকে ফিলোসফিতে 100% রেজাল্ট করা, তাহলে তুমি সেভাবে নোটস থেকে শুরু করে যা লজিক করিয়েছি সবগুলো পড়ো, তাহলে তুমি কেউ আটকাতে পারবে না। এখন তো ভালো করে দেখো, বচন অধ্যায়ে আমি দুই ধরনের লজিক শিখিয়েছি, যা ছিল গুণ পরিমাণ আর একটা হচ্ছে ব্যাপ্যতা কাজে লাগবে। ব্যাপ্যতা যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার মুশকিল আছে। তুমি যদি অনেকেই ভাবে ব্যাপ্যতা তো 2020 আসছিল, 2024 আসছিল, আর আসবে না, আর পড়বো না, তাহলে তোমার লজিকের আশা তুমি ছেড়ে দাও। ফিলোসফিতে লজিক ওরকমভাবে লজিক হয় না যে এটা আসছে আর বলে ওটা পড়বো না।
প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড, ঠিক আছে? আর যে লজিকটা 8 মার্কে আসবে না সেই লজিকটা শর্ট প্রশ্নে আসবে, তুমি কি করবে? তো গেল। তো ওইগুলো চিন্তাধারা নিও না, একমাত্র নোটটা বাদ দেওয়া যায় কিন্তু লজিক না, ঠিক আছে? তো এই যে হেতুপদ, ব্যাপ্য অব্যাপ্য, এই কাজে লাগবে। কি করে বুঝবে? এই যে ভালো করে তো ব্যাপ্যতা আমি শিখিয়েছিলাম, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, আই বচনের দুটি পদই অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ ব্যাপ্য। এই যে ব্যাপ্যতা শিখিয়েছি, গুণ পরিমাণ তার ব্যাপ্যতা শিখিয়েছি, সেগুলো কাজে লাগবে, এখানে ব্যাপ্যতা কাজে লাগবে, ঠিক আছে? ওই কথাগুলো বলছে। তো দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো, এখানে দ্বিতীয় নিয়মটা কি বলছে, যে ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতেই হবে। তো চলো, হেতুপদ কোথায় কোথায় আছে? প্রধান আশ্রয় বাক্যে আছে আর অপ্রধান আশ্রয় বাক্যে, এই দুটো জায়গার মধ্যে থাকবে। কখনো একটা লাইনেও থাকবে না, কখনো এখানেও থাকবে না, থাকবে একমাত্র দুটো লাইনের মধ্যেই থাকবে। যে কোনো জায়গায় এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কিন্তু দুটো আশ্রয় বাক্যের মধ্যেই থাকবে, ঠিক আছে? হেতুপদ। তো প্রথম কার্ডটা মিলিয়ে নাও। প্রধান আশ্রয়, প্রথম কার্ড হেতুপদটা কোথায় আছে? বিধেয় স্থানে আছে। বিধেয় স্থান মানে বিধেয় জায়গা আছে। কোন বচন? এ বচন। তো এ বচনের বিধেয় পদ কি? অব্যাপ্য। এ বচনের বিধেয় পদ কি? অব্যাপ্য। কারণ এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তাহলে বিধেয় পদটা কি হলো? অব্যাপ্য হলো। কেন? কারণ নিয়মে বলা আছে ব্যাপ্যতা নিয়মে অব্যাপ্য, কিন্তু নিয়ম কি বলছে? হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে, মানে এখানেও হলেও হবে, এখানেও হলেও ব্যাপ্য হতেই হবে, এটাই নিয়ম। তো এখানে তো অব্যাপ্য, তো কোনো ব্যাপার না, এক জায়গাতে অব্যাপ্য, আরেকটা জায়গাও তো হেতুপদ আছে, এখানে দেখি। আর আই বচনের কিন্তু দুটি পদই কি? অব্যাপ্য। তার মানে এখানেও অব্যাপ্য হচ্ছে। এক তো এ বচনের বিধেয় স্থানে থাকায় অব্যাপ্য, আর দ্বিতীয়ত আই বচনের আমরা জানি দুটি পদই অব্যাপ্য, উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধপদ অব্যাপ্য। কেন? কারণ ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, তো ই বচনের দুটি পদই ব্যাপ্য ছিল আর আই বচনের দুটি পদই অব্যাপ্য। তো এখানেও অব্যাপ্য হচ্ছে, এখানেও অব্যাপ্য হচ্ছে, তাহলে হেতুপদ কোথাও ব্যাপ্য হচ্ছে না। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, ব্যাপ্য হতেই হবে, এটা নিয়ম। যেমন প্রথম নিয়মটা পাশ করার পর তো তুমি দ্বিতীয় নিয়মে আসলে। প্রথম নিয়মটা কি ছিল? যে ন্যায় অনুমানে হেতুপদকে, ন্যায় নিয়ম হলো যে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও না কমও না, তিনটি পদ থাকবে, সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। তারপর মিলে গেলেও তো তারপর আসবে। ঠিক তেমনি দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি না হয় ব্যাপ্য তাহলে অব্যাপ্য। এই জন্যই তো অব্যাপ্য হেতু দোষ, ব্যাপ্য হতে হবে, ব্যাপ্য হয়নি বলেই তো অব্যাপ্য হেতু দোষ। তার মানে এখানে ব্যাপ্য হলো না, দুটি আশ্রয় বাক্যের মধ্যে ব্যাপ্য হলো না, দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলো। এই জন্যই তো শুরুতেই তো আমি বলে দিয়েছিলাম, এই জন্য তো বলে দিয়েছি অব্যাপ্য হেতু দোষ। দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে যে এই লজিকের ক্ষেত্রে দেখো এখানে চারিপদ ঘটিত দোষ হচ্ছে না। তাহলে সব লজিক যে চারিপদ ঘটিত তার কোনো গ্যারেন্টি? চারিপদ ঘটিত দোষের কিভাবে হলো সেটা তো আগের লজিকগুলো বুঝতে পারলে। এখানে দেখো চারিপদ ঘটিত দোষ হলো না, এখানে কি দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন হলো। আর দ্বিতীয় নিয়মটা কি? ন্যায় অনুমানে ন্যায় নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এখানেও ব্যাপ্য হচ্ছে না, এখানেও ব্যাপ্য হচ্ছে না, এই জন্যই তো এটা দোষ। আর এই দোষটার নাম লিখে দিব এখানে, হচ্ছে সোজা, জলের মতো সোজা। দোষটার নাম কি? অব্যাপ্য হেতু দোষ, মানে দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করছে, ঠিক আছে? অব্যাপ্য, সিস্টেমেটিক লজিক বলে কেউ আটকাতে পারে না, অব্যাপ্য হেতু দোষ। ক্লিয়ার? এই দোষটা এটুকু বার করতে পারলে এটার জন্য আলাদা নাম্বার পরীক্ষা, ঠিক আছে? এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার। ক্লিয়ার হয়ে গেল? অব্যাপ্য হেতু দোষ কেন হলো বুঝাতে পারলাম, এই জন্য শুরুতে লিখে দিয়েছিলাম যে আজকে যে লজিকটা করাচ্ছি সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, মানে দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করলে যে লজিকটা, কিন্তু প্রশ্ন একই কিন্তু দোষ বার হচ্ছে আলাদা। ক্লিয়ার হয়ে গেল? অব্যাপ্য হেতু দোষ হয়ে গেল। এবার বিষয় হচ্ছে এখানে কিন্তু পয়েন্ট লাগবে, এখানে কিন্তু এবার তোমাদের সংস্থানও বার হবে, মূর্তিও বার হবে। কেন? কারণ এটা তো আর চারিপদ ঘটিত দোষ না যে সংস্থান মূর্তি বার হবে না, এখানে কিন্তু সংস্থানও বার হবে, মূর্তিও বার হবে। এখানে হচ্ছে এই যে সংস্থান, এবার পয়েন্ট করো সংস্থান, ঠিক আছে? এখানে ভালো করো, এই যে সংস্থান কি করে বার করবে আলটিমেটলি ভালো করে দেখো। সংস্থান তো আমি তোমাদের আলাদা করে লজিক শিখিয়ে সংস্থান টিকা হিসাবেও দিয়েছি, সংস্থান ও মূর্তি যে লাগবে সেটাও আলাদা করে আমি তোমাদের ক্লাস করিয়েছি, তো এখন লাগবে। আলটিমেটলি ভালো করে দেখো, এখানে তো তিনটা লাইন আছে না, তিনটা লাইন আছে। তো মানুষের যেমন একটা কঙ্কাল থাকে, মানুষের কঙ্কাল থাকলে কি হাড় হুড় যেভাবে একটা কঙ্কাল বডি পাওয়া যায়, ঠিক তেমনি ন্যায়ের কিন্তু এটা কঙ্কাল, সংস্থানটা মনে করো, ঠিক আছে? তো ওইভাবে বোঝো, হ্যাঁ? তো হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় সেটাকে তো সংস্থান বলে। তো তবুও তোমরা এইভাবে বোঝো, মানুষের যেমন একটা কঙ্কাল থাকে, মানুষের মনে করো মানুষটা মৃত, তাহলে কি থাকবে? তার কঙ্কাল থাকবে। ঠিক তেমনি এটার কিছুই নেই। তাহলে পড়ে কি আছে ভালো করে দেখো, আলটিমেটলি কয়টা লাইন? তিনটা লাইন আছে। তো তিনটা লাইনকে সরাসরি তোমরা এইভাবে তুলে নাও, এই শেষের দিকে এইভাবে তুলে নাও একটা লাইন, এটা একটা 2 নম্বর লাইন, এটা একটা 3টা লাইন তুলে নাও, 3টা লাইন তুলে নাও, 3টা লাইন তুলে নাও।
এই তিনটে লাইন তোলার পর ভালো করে দেখো প্রথম প্রথম লাইনে কি কি পদ আছে ভালো করে দেখানো, যে পি পদ আর এম পদ, যেখানে যেখানে যেটা আছে সেটাই দাও। পি পদ, প্রথম কারটার নাম পি পদ, আর তারপর শেষের নামটা কি এম পদ। তাই যে প্রথম কার লাইনে এখানে পি দাও আর এখানে এম দাও। প্রথম কার লাইনে কি পদ আছে, পি পদ এম পদ, ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো দ্বিতীয় লাইনটা প্রথমে কি পদ আছে, এস পদ আর এম পদ। দ্বিতীয় লাইন মানে এস পদ আর এম পদ। তৃতীয় লাইনটা কি আছে দেখো, এস আর পি। তৃতীয় লাইন মানে এস আর পি। এইভাবে বার করো, হলো। এইবার তিনটে লাইন হয়ে গেল, ভালো করে দেখো কঙ্কালটা তুলে নিলাম, হয়ে গেল। এইবার কি করবে, এইবার হচ্ছে হেতু পদগুলোকে শুধু জোড়া দিয়ে দাও। হেতু পদগুলোকে শুধু জোড়া দাও। হেতু পদ মানে কি স্যার, হেতু পদ মানে যে এম পদ। এম পদে হেতু পদের চিহ্ন হচ্ছে এম। হেতু পদ মানে এম। এই যে এম গুলো আছে না, এম যেখানে যেখানেই থাকবে সেখানেই শুধু হেতু পদ। মনে করো হেতু পদ দুই ভাই, মনে করো হেতু পদ হচ্ছে দুই ভাই, ভাইকে জোড়া দিয়ে দাও। মানে কোথায় কোথায় যে হেতুপদ আছে ভালো করে দেখো। হেতুপদ এম পদ কখনো পি এর সাথে এস না, এম পদকে জোড়া দেয়, মানে কানেক্ট করে দাও। তো হেতুপদকে কানেক্ট করে দাও। যেখানেই থাকুক না কেন শুধু হেতুপদকে কানেক্ট করে দিবে। যেখানে থাকুক, এখানে যদি থাকে, এখানে যদি থাকতো এখানে করে দিও। এখানে যদি হেতুপদ থাকতো তাহলে এখানে সাথে এখানে কানেক্ট করে দাও। যেখানে থাকুক শুধু হেতুপদকে জোড়া লাগা দাও, ব্যাস। এই জোড়া লাগানোর ফলে যে ছবিটা বার হবে, এই চারটা সংস্থান দিয়ে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। ওই চারটা সংস্থানের মধ্যে যে কোনো একটা ছবি বার হবেই। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সংস্থান হচ্ছে চারটা, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, ভালো করে তোমরা লজিক ক্লাসটা যদি না করে থাকো তাহলে তোমাদের বিপদ আছে, ঠিক আছে। আমি তোমাদের সংস্থান মূর্তি আলাদা করে ক্লাস শিখে সংস্থান টিকা আলাদা দিয়েছি। মূর্তি টিকা ভালো করে দেখেছি প্রথম সংস্থান, তারপরে যে দ্বিতীয় সংস্থান, ঠিক আছে। তো এই যে দ্বিতীয় সংস্থান মানে দ্বিতীয় সংস্থান, তারপর দেখো ওই যে তৃতীয় সংস্থান মূর্তি, তারপর দেখো ওই যে চতুর্থ সংস্থান। তো এই চারটা সংস্থানের মধ্যে এখন যে ছবিটা বার হলো, এই ছবিটার নাম হচ্ছে দ্বিতীয় সংস্থান। এই ছবিটার নাম কি ভালো করে দেখো, দ্বিতীয় সংস্থান। এই দ্বিতীয় সংস্থান মানে চারটা ছবির মধ্যে এই আকারটা, সংস্থানটা এই চারটা ছবির মধ্যেই হবে। হয় প্রথম হবে, নাহলে দ্বিতীয় হবে, নাহলে তৃতীয় হবে, নাহলে চতুর্থ হবে। মানে যেখানেই হেতুপদ থাকুক, হেতুপদটা কোথায়, আলটিমেটলি দুটো লাইনের মধ্যে থাকবে। হয় হেতুপদটা এখানে থাকবে, আর না হলে এখানকারটা এখানে, নাহলে এই হেতুপদটা এখানে থাকবে, না হলে এখানে থাকবে। হয় এ পাশে, যদি পাশাপাশি এই পাশেও থাকে তাও একটা সংস্থান হয়ে যাবে, যদি পাশাপাশি এখানেও থাকে তাও একটা। মোট কথা হেতুপদ এই দুটো লাইনের মধ্যেই থাকবে। তো যেখানে থাকুক শুধু হেতুপদকে কানেক্ট করার ফলে চারটা ছবির মধ্যেই বার হবে। হয় প্রথম সংস্থান হবে, না দ্বিতীয় সংস্থান হবে, না তৃতীয় সংস্থান হবে, চতুর্থ সংস্থান হবে। তো চারটার মধ্যেই বার হবে। তো এর ফলে এখন যে ছবিটা বার হলো সেটা হলো দ্বিতীয় সংস্থান। এই জন্য সংস্থানের ক্লাসটা আমি আলাদা করিয়েছি। তো ভালো করে দেখো, দ্বিতীয় সংস্থান বার হয়ে গেল, দ্বিতীয় সংস্থান ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই সংস্থানটার নাম আমরা কি লিখবো, এখানে আমরা নাম লিখবো। ওই জন্য আমি বলছিলাম সংস্থানগুলো মুখস্থ করবে, সংস্থানের ছবিগুলো মুখস্থ রাখবে, নাহলে নামটা দিতে পারবে না। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই সংস্থানটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থান ক্লিয়ার। এই সংস্থানের নাম কি দিলাম, দ্বিতীয় সংস্থান। তাহলে ভালো করে দেখো, এখন সংস্থান হলো। এবার এই যে বচনগুলো যে হলো, এ বচন, আই বচন, এই যে মূর্তি যে হলো, এটা কিন্তু অবৈধ মূর্তি হয়ে গেল। কেন স্যার, কারণ এখানে কিন্তু তোমার দোষ বেরিয়ে গেছে। আর দোষ বের হলে আমি যখন সংস্থান আর মূর্তি তোমাদের লজিক ক্লাসটা করালাম, বললাম যে লজিকে কাজে লাগবে, তখন আমি বলেছিলাম তোমাদেরকে যে দোষ যদি হয়ে যায় তাহলে সেটা বৈধ হয় না, অবৈধ মূর্তি। তাহলে অবৈধ মূর্তি মানে এই যে ভালো করে দেখো, এ আই তিনটা বচন বেরিয়েছে না, এ বচন, আই বচন তিনটা বচন বেরিয়েছে না, এটা হবে অবৈধ মূর্তি। মানে এটাতে কোনো আর বৈধ হলো না। কেন বৈধ হলো না, কারণ দোষ হয়ে গেল, আর দোষ হলে কোনো বৈধ হয় না। সংস্থান বার হবেই, মানে দোষ না হলেও সংস্থান বার হবে, দোষ হলেও সংস্থান হবে, ঠিক আছে। সংস্থান তো বার হবে, তো মূর্তি হবে। মূর্তিটা কি হয়ে গেল, অবৈধ মূর্তি, বৈধ মূর্তি হলো না। আর বৈধ মূর্তি হলে নামটা বলতে হতো বারবারা সিলারেন, ডেরিয়াই, ফেরিও, সিসারি, কেমিস্ট্রি, ফেস্টিনো, বেরেকো, যাই হোক এই ধরনের নামগুলো আমাদেরকে বলতে হতো কোন সংস্থানে কোন মূর্তি। তো নামটা তখনই বলতে হবে যখন হচ্ছে মানে দোষ হবে না, সংস্থান মিলবে, তখন নামগুলো মিলবে, ঠিক আছে। তো এটাতে যেহেতু দোষ বেরিয়েছে এই জন্য নামটা বলা যাবে না, জাস্ট খালি শুধু বলতে হবে অবৈধ মূর্তি। তো সংস্থান ক্লিয়ার। এবার আমি বিচারটা কিভাবে করব আর মূর্তিটা কিভাবে লিখবো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো এবার আমি সরাসরি কি করব, বিচার লিখবো। ভালো করে শেখো, ঠিক আছে। এবার বিচার, তো যেহেতু বিচার, তাহলে এটা কোন সংস্থান বেরিয়েছে, সংস্থানটা বেরিয়েছে দ্বিতীয় সংস্থান। সংস্থানটা কি বেরিয়েছে, দ্বিতীয় সংস্থান। আমরা লিখবো
এখানে বিচারে লিখবো যুক্তিটি কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং দেখো ভালো করে, এটাতে কিন্তু চারিপদ ঘটিত দোষ নয়, ওইটার বিচারটা আলাদা ছিল। তো যখন সংস্থান মূর্তি থাকবে তখন বিচারটা কিন্তু আলাদা, ভালো করে দেখে নাও, ঠিক আছে? যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত, যেহেতু দ্বিতীয় সংস্থান, যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং এই যে এ আই আই বচনটা নাম দিতে হবে, এ আই আই অবৈধ মূর্তি, এখানে লিখতে হবে অবৈধ মূর্তি। এই যে যদি দোষ হয় তাহলে শুরু বিচারে লাইনটা আমাদেরকে এটা দিতে হবে, যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এবং এ আই আই অবৈধ মূর্তি। এটা যদি প্রথম সংস্থান হতো তাহলে লিখতাম যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং এখানে যাই বচন হবে, যাই বচন, যদি দোষ হয় যাই বচন হবে তখন হচ্ছে, দোষ হলে এটার বিচার কিন্তু, আর দোষ না হলেও তার বিচার সেটা আলাদা, সেটাও আমি করাবো। আগে তো দোষগুলোর করাই, ঠিক আছে? তাহলে এখানে যদি প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, যাই সংস্থান হলো, এখানে লিখতে হবে যুক্তিটি অমুক সংস্থানের অন্তর্গত এবং যে বচনটা হবে, এখানে যে বচনটা হবে সেই নামটা এখানে লিখতে হবে এ আই আই, বা যাই বচন হোক না কেন, যেহেতু এটার ক্ষেত্রে এ আই আই হয়েছে, অবৈধ মূর্তি। ক্লিয়ার হয়ে গেল? এটা দোষ হলে এই বিচার শুরুতে। তারপর কি লিখবে? তারপর এটা জলের মতো সোজা, তারপরটা আগের সাথে রিলেটেড। কেমন? যুক্তিটি এবার লিখতে হবে বাকি আগে যেভাবে বিচারটা লিখেছিলাম সেভাবে, শুধু শুরুটা এভাবে একটু অ্যাড করতে হবে। তারপর যুক্তিটি এই যে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, মানে একটু শুধু অ্যাড করতে হবে, একটু। সংস্থান মূর্তি হলে তার বিচারটা একটু আলাদা। এবার লিখতে হবে যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, যেভাবে চারিপদ ঘটিত দোষের বিচারটা শুরু করছিলে সেম ধাঁচে আসবে। যুক্তিটি অব্যাপ্য, এটা যেটা যে বিচার হবে সেভাবে, যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, অব্যাপ্য অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ক্লিয়ার? যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, ঠিক আছে? এবার কি করতে হবে? যেহেতু অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হলো, এবার করতে হবে কারণ নিয়মটা বলতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ন্যায়ের নিয়ম, ওই একইভাবে যেভাবে আগের বিচারগুলো চারিপদ ঘটিত দোষে যেভাবে বিচার করিয়েছি সেভাবেই বিচারটা করতে হবে। কারণ কি? কারণ এবার ন্যায়ের নিয়মটা দিতে হবে, যে নিয়মটার ফলে যে দোষটা হলো সেই নিয়মটা। কারণ কি? ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে হেতুবোধকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? কারণ এবার লিখতে হবে কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, কারণ যুক্তিটি অব্যাপ্য হেতু দুষ্ট কেন হলো তার তো নিয়মটা ব্যাখ্যা করতে ভালো করে দেখো। যে বিচারটা আমি, বিচারের ধরনটা কি, শুধু সংস্থান মূর্তি হলে শুরুতে একটু আলাদা লিখতে হবে। তো চারিপদ ঘটিত দোষের যেভাবে বিচারটা করেছিলাম, কীভাবে বিচার করলাম? চারিপদ ঘটিত দুষ্ট, তারপর তো কারণ দিয়ে তো নিয়মটা লিখতাম, তাই লিখলাম। এটার নিয়ম যেটা হবে সেটাই, নিয়মটা অব্যাপ্য হেতু দোষের নিয়মটা যেটা হলো সেটাই। ন্যায়ের নিয়ম অনুযায়ী হেতুবোধকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। কিন্তু এখানে এবার যেটা ঘটলো এখানে সেটাই দেখাতে হবে। কিন্তু এখানে ভালো করে দেখো, এই বিচারটা আর আগের বিচারগুলো মিলিয়ে দেখবে অনেকটা রিলেটেড, ঠিক আছে? কিন্তু এখানে কি, যেটা দেখে তুমি বুঝতে পারলে, যে লাইনটা দেখে তুমি বুঝতে পারলে যেটা অব্যাপ্য হেতু দোষ হলো, সেটাই এবার কথাটা এবার এখানে লিখতে হবে। কিন্তু এখানে কি, কিন্তু এখানে প্রধান আশ্রয়বাক্যের
এই বিচারটা এবার তোমাকে করতে হবে। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের কোথায় কোথায় ঘটলো? প্রধান আশ্রবাক্যের এ বচনের বিধেয় স্থানে, এ বচনের বিধেয় স্থানে হেতুপদ অব্যয় হয়েছে। আবার অপ্রধান আশ্রবাক্যের আই বচনের দুটি পদই অব্যয় হয়, হেতুপদ অব্যয় হয়েছে, কারণ আই বচনে তো দুটি পদই অব্যয় হয়েছে। ফলে কি যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি হচ্ছে অব্যয় হেতু দোষে দুষ্ট। ব্যাস এইভাবে লিখতে হবে, একই। কিন্তু এখানে এবার যেটা যেটা আমি বললাম সেটাই। তাহলে কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের কোথায়? প্রথমকার লাইনটাতে এ বচনে, প্রধান আশ্রবাক্যের এ বচনে হেতুপদ, বিধেয় স্থানে থাকায়, অব্যয় হয়েছে। আবার বা এবং যাই দাও না কোনো অসুবিধা নেই। এবং অপ্রধান আশ্রবাক্যের বিচারটা তুমি অনেকভাবে লিখতে, কিন্তু মেইন জিনিসটা তোমাকে রাখতেই হবে, ঠিক আছে? অপ্রধান আশ্রবাক্যের যেটা বললাম, এই যে প্রধান আশ্রবাক্য হয়ে গেল, কোথায় কোথায় ঘটছে যেটা সেটাই লেখা। অপ্রধান আশ্রবাক্যের আই বচন লিখতে হবে। অপ্রধান আশ্রবাক্যের আই বচনের দুটি পদই অব্যয় হওয়াতে, হেতুপদ অব্যয় হয়েছে। কারণ আই বচনে তো দুটো পদই অব্যয়, এই জন্য অব্যয় হয়েছে। ফলে যুক্তির ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। যুক্তিটি অবৈধ এবং অব্যয় হেতুদোষে ব্যাস, লজিক কমপ্লিট। এই হলো বিচার। সংস্থান মূর্তি থাকলে এই গদে তোমাদেরকে বিচার করতে, বাকি প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে এই সিস্টেমে বিচারটা তোমাকে করতে হবে, একদম সিস্টেমেটিক। প্রথমে দিতে হবে যুক্তিটি, যেই সংস্থান হবে সেই সংস্থান। দোষ হলে মনে রাখবে, দোষ হলে তার বিচার এটা। দোষ হলে যে সংস্থান হবে সেটার নাম দিতে হবে। তারপর যে বচনটা হবে, এখানে যেই বচন হলুক সেই নামটা দিতে হবে, অবৈধ মূর্তি। তারপর যে দোষটা হলো তার নামটা দিতে হবে। তারপর কেন হলো সেটা তার নিয়মটা লিখতে হবে। তারপর কিন্তু এখানে দিয়ে একদম লেটারের মতো গদ লিখে দিয়েছি। তো যে জায়গাটাতে পরিবর্তন করতে হবে সেটা আশা করি তোমরা ক্লাস করলে বুঝতে পারছো তোমরা। তারপর যেটা দেখে তুমি বুঝতে পারলে যে এটা দোষটা হলো, সেই কথাগুলো এখানে লিখতে হবে। তারপর তাই লিখলাম। কিন্তু এখানে ভালো করে দেখো, এখানে তাই লিখলাম। কিন্তু এখানে কি? প্রধান আশ্রবাক্যের এ বচনের হেতুপদ বিধেয় স্থানে থাকায় অব্যয় হয়েছে। এবং অপ্রধান আশ্রবাক্যের আই বচনের দুটি পদই অব্যয় হওয়ায় হেতুপদ অব্যয় হয়েছে। ফলে কি? যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে না, যুক্তিটি অবৈধ এবং অব্যয় হেতু দোষে দুষ্ট। তাই লিখলাম এখানে,
কারণ ন্যায়ের নিয়ম ছিল কি দুটি পদকে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, হয়নি বলেই তো অব্যপ্য হেতু দোষ। তো ক্লিয়ার হলো, এই হলো লজিক। তো আশা করি আর তোমাদের জীবনে সমস্যা হবে না। ক্লাস করতে থাকো, লজিক হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? তো এই জায়গাটাতে এই সিস্টেমে লজিক করতে হবে। পরীক্ষায় এই জায়গাটা পরিবর্তন করে যে কোনো যুক্তি দিবে, কিন্তু যে কোনো যুক্তি দিক না কেন তুমি যদি লজিক পারো সিস্টেমেটিক, তুমি যে কোনো লজিকই পারবে। জাস্ট কি বচনগুলো চেঞ্জ হবে আর বাক্যগুলো চেঞ্জ হবে। তো আমরা তো তার জন্য তো বাক্য বচন শিখেছি, যে কোনো বচনই লজিক করতে থাকো। আর আমি থাকতে আমার স্টুডেন্টদের, আমার অফলাইনের স্টুডেন্ট আর অনলাইনের স্টুডেন্টদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, স্কুল গ্রুপ হোক, টিউশন হোক, সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। ক্লাস করতে থাকো, ফুল টিউশন করতে থাকো, আলাদা কোনো টিউশনই নিতে লাগবে না, ঠিক আছে? যারা আগেও পড়েছে, হাজার হাজার স্টুডেন্ট আমার এখানে ক্লাস করে 100% রেজাল্ট করেছে, ঠিক আছে? তোমরা যদি ফুলফিল ক্লাস করো, কেউ তোমাদের আটকাতে পারবে না। তো প্লিজ শেয়ার করবে, ফুল টিউশন করতে থাকো আর প্লিজ শেয়ার করবে।